গত কিছুদিন আগের কথা, মাত্র ৫ থেকে ৬ জন মানুষের একটা দল বিসিবির নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রতিবাদ হিসেবে একটা মাত্র মাইক, একটা রিকশা আর একটা মাত্র ব্যানার নিয়ে মিরপুর স্টেডিয়ামের ২ নাম্বার গেটের সামনে দাঁড়াইছিলেন। তাও কোনো রমরমা লাঠি হাতে নিয়ে মিছিল না, ২ পায়ে জায়গায় ঠায় দাঁড়িয়ে একটা মানববন্ধন। বয়সে একদমই ছোট এই কয়েকজন মানুষের উপরে তখন ঝাঁপিয়ে পড়ে প্রায় ২০ জনের উপরে একটা বড় সাংবাদিক দল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। অন্যান্য দেশে আমরা দেখি মানুষকে বাঁচাইতে, তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরতে সাংবাদিকরা সামনে মিসাইল পড়তেছে, এই সময়েও নিউজ করতেছেন। সেখানে বাংলাদেশ তো একটা আজব দেশ, সাংবাদিকরাই দল বেঁধে জায়গায় দাঁড়ানো সাধারণ একটা মানববন্ধনের উপরে চড়াও হয়। তবে আসল কাহিনী কি জানেন? এই মানববন্ধনের খবর বড় কোনো নিউজ মিডিয়া তেমন কাভারই করে নাই। আপনি ফেসবুকে হয়তো বাংলা নিউজ স্পোর্টস এর ভিডিওটা দেখছেন, পরবর্তীতে যমুনা স্পোর্টস ও নিউজ করছে। এইগুলা ছাড়া আমি তেমন একটা বড় নিউজ মিডিয়াকে এটা কভার করতে দেখি নাই, কারণ ঝামেলা শেষ হওয়ার পরেই তো বলে দেওয়া হয়েছে মিডিয়া কাভারেজ তো ভাই ওরা পাইছেই, যতটা চাইছিল তার চেয়ে কয়েক গুণ বেশি, আর তা আপনাদের নিজেদের মাথাতেই অতিরিক্ত গু উঠে যাওয়ার কারণে। ভাই এটা আমার ভাষা না, আরেকজন গুণী সাংবাদিক দেবদুলাল চৌধুরীর ভাষা এটা। রিয়েলিটি হচ্ছে মুস্তা ইজ নেভার কামিং ব্যাক। না বুঝে বলিনি, চিন্তা ভাবনা করেই বলেছিলাম। কখনো মুশফিককে দেওয়া হয় ফিক্সিং এর দায়, কখনো বলা হয় রিটার্ন টিকিট না কেটেই আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় পালিয়ে গেছেন, কিন্তু পরের দিনেই তাকে দেশের ভিতরেই আম্পায়ারদের সাথে মিটিং করতে পাওয়া যায়। এই টাইপের টাউট সাংবাদিকরাই ২০২৫ সালের এপ্রিলে এই খবর ভাইরাল করে ফারুক আহমেদ ২৫০ কোটি টাকা চুরি করছেন, অথচ পরে জানা যায় রেড জোন থেকে এই টাকাটা সরানোই হয়েছিল বিসিবির নিজের লাভের জন্য। ফারুক আহমেদ এই টাকা চুরি করে নাই। এইরকম আরো হাজারো উদাহরণ আছে, সামনে আসবে একটা একটা করে। সাথে ক্রিকেটের সাংবাদিকতার ধরন গত ১.৫ বছরে কিভাবে পরিবর্তন হয়েছে, এই পুরো ব্যাপারটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে দেখেন তামিম ইকবালের এই ভিডিওটার কথা কি আপনাদের মনে আছে? ম্যাচের সময় তো বেরি লাগে না। মানুষদের মতো কথা বলতে থাকে। আমি ভালো করে চেষ্টা করতেছি আপনারা আসে অল্প অল্প নিজেদের কাজ করেন, এখানে এসে বলে যাওয়া তো বড় বড় কিছু হয়ে যাবে যে আপনারা আমার চেয়ে ভালো কাজ করতে পারেন, আসেন ব্যাটিং করেন, দেখেন কত ভালো ব্যাটিং করেন। আপনার কি একটা জিনিস আশ্চর্য লাগে না, যেই তামিম ইকবালদের সাথে সাংবাদিকদের এরকম দা কুমড়া সম্পর্ক লাগিয়ে থাকতো, গত ১.৫ বছরে এত খেলোয়াড়ের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে সাংবাদিকদের, এটা হইল কেমনে? আপনাদের মনে আছে দ্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব যখন নিজেদের দাবিগুলো তুলে ধরতেছিল, এই সাংবাদিকগণ কিন্তু পুরাটাই তুলে ধরছে খেলোয়াড়রা ঠিক, বোর্ড এখানে ভুল। মানে কি ইউনিটি একবার দেখেন, এই গ্যাংয়ের কেউ একজনও খেলোয়াড়দের বিরোধিতা করলো না। নরমাল যে কোনো সময় আমরা এক্সপেক্ট করতে পারি কিছু সাংবাদিক খেলোয়াড়দের পক্ষে থাকবেন, কিছু বিপক্ষে থাকবেন। এখানে সব সাংবাদিক গণহারে খেলোয়াড়দের গুণগান গাইতেছেন। কাহিনীটা কি ভাই? ঘটনাটা হইল ডিজিটাল কন্টেন্টের উত্থান। গত ১.৫ বছরে শর্টস, রিলস, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও মানুষ যত বেশি দেখা শুরু করছে, এটা ইতিহাসে এর আগে কখনো হয় নাই। আমার খুব কাছের একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আমাকে এটা বুঝাইছিলেন, খালেদ মাসুদ পাইলটের সাথে আপনি সাংবাদিক হিসেবে যত খারাপ আচরণই করেন না কেন, আপনার দিন শেষে কোনো সমস্যা হবে না। কেন? খালেদ মাসুদ পাইলট আপনাকে কোনো ব্রেকিং নিউজ দিচ্ছে না, দলের ভিতরে কি গ্যাঞ্জাম চলতেছে, সাকিব বনাম তামিম কে কোন কোরামে যাইতেছে, অমুক তো টসে জিতা ব্যাটিং নিতে চাইছিল, কোচ জোর করে বোলিং নেওয়াইছে, প্র্যাকটিসের সময় কোচ এক্স্যাক্টলি কোন সময়ে কাকে চড় দিছে, এইসব নিউজগুলা তো খালেদ মাসুদ পাইলটের মতন সাবেক ক্রিকেটাররা আপনাকে দিবে না। এইগুলা দিবে কারেন্ট খেলোয়াড়রা যারা এখন মাঠের ক্রিকেটটা খেলে অথবা তাদের সাথে জড়িত সাঙ্গপাঙ্গ মানুষজন। এদের সাথে সাংবাদিক হিসেবে আপনার সম্পর্ক একবার খারাপ হওয়া মানে আপনার কাছে কোনো ব্রেকিং নিউজ নাই, কোনো রমরমা খবর নাই, কোনো রিলস নাই, কিচ্ছু নাই, আপনার পকেট ফাঁকা। ডিজিটাল কন্টেন্টের উত্থানের সাথে ক্রিকেট সাংবাদিকরা শুধু নিউজ করেই বেতন পান না, প্রত্যেকের নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, যেখানে কন্টিনিউয়াসলি গরম খবর দিতে না পারলে চ্যানেল টিকবে না, টাকা পয়সা আসবে না। আর এইটাই বর্তমান খেলোয়াড়দের সাথে সম্পর্ক ভালো রাখার মূল কারণ। রিয়াসাত আজিম বনাম তাপস বৈশ্য যে গ্যাঞ্জামটা লাগছিল ২০২৩ সালে, এটা আপনাদের মনে আছে? রিয়াসাত আজিম তো ইনডিরেক্টলি হিন্দু হয়ে মুসলমান রিয়াদের প্রতি সাম্প্রদায়িকতার ইঙ্গিত দিছিলেন তাপস বৈশ্যর বিরুদ্ধে। আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমি রিপোর্ট করি, আমার রিপোর্ট যদি খারাপ হয় আপনার খারাপ লাগে? ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, আমারও আছে,
তাকে নিয়ে রিপোর্ট করি আপনার ভালো লাগে না। থেকে ইস্যু বানিয়েছ কারণ এটা বাজারে খাবে। লিটন হলো হিন্দু, আমি হলাম হিন্দু, সেটা খাবে। আর তুমি বলতেছো রিয়াদ নিয়ে আমি কোনো কথাই বলিনি, তুমি জানোই না। রিয়াদকে শুভকামনা জানিয়ে বলেছিলাম তোমার কাছে মাহমুদুল্লাহ হতে পারে, এটা আমার কাছে রিয়াদ। কারণ কি জানো, ওর শুরুটা আমাদের সাথে। লিটনকে বলেছি কারণ জাতি ভাই, রিয়াদকে বলিনি কারণ রিয়াদ দাঁড়িয়ে আছে নামাজ পড়ে, রাইট ভাই? আমি ওই লাইনেরই মানুষ না। তুমি জানোই না রিয়াদের বাসায় দুই একবার যে এক টেবিলে বসে ভাত খেয়েছি আমরা। তুমি ইস্যুটাকে বানিয়েছো হিন্দু মুসলিম, লাইক ননসেন্স ম্যান। তুমি টোটালি একটা ননসেন্স লোক। এইখানেও একটা প্যাটার্ন লক্ষ্য করতেছেন তো, সাবেক ক্রিকেটারদের সাথে খারাপ আচরণ করার আগে যেখানে দুইবার কেউ চিন্তা করতেছে না বর্তমানে খেলতেছে এমন কোন খেলোয়াড়ের সাথে অন্তত সামনাসামনি এইরকম বাজে আচরণ করার আগে ওনারা 100 বার চিন্তা করবে। এটা আপনি নিজেই গ্যারান্টি দিয়ে ধরতে পারবেন, কারণ এটা দিয়ে ওনাদের পেট চলে। লাইভে ডাকলে তো তাইলে আসবে না, সাক্ষাৎকার নিতে ডাকলে আসবে না ওনারা। শুধু মাঠের ক্রিকেট খেলা নিয়ে ভিডিও বানাইলে পেট চলবে না ভাই, আশেপাশের গ্যাঞ্জাম নিয়েও ভিডিও বানাইতে হবে। যদি কোনো গ্যাঞ্জাম নিজে থেকে এক্সিস্ট না করে, নিজে গ্যাঞ্জাম তৈরি করে সৃষ্টি করে সেটা নিয়ে ভিডিও বানাইতে হবে। আমি একটা জিনিস দেখে এত হাসছি, নট আউট নোমানের যে ভাই আছে না, উনি কিন্তু এই 2025 সালের জুন মাসেও আমিনুল ইসলাম বুলবুলের একটা সাক্ষাৎকার নিছেন। তখন উনি বিসিবির প্রেসিডেন্ট, তখন কিন্তু খুব হাসি খুশি চেহারায় ওনারা কথা বলছেন। উনার কথার টোন তখন খালি একটু শোনেন, কত ভালো ছিল। আমিনুল ইসলাম বুলবুল, তার কোন পরিচয়টা আপনি জানেন? বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অধিনায়ক, বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটার সেঞ্চুরিয়ান। এমনকি 5 থেকে 6 মাস আগেও বুলবুল আর তার কমিটিকে নিয়ে কোনো আজে বাজে টোনে কথা নাই। অথচ এই ভিডিওর স্ক্রিপ্ট লেখা পর্যন্ত গত 7 দিনে উনি আমিনুল ইসলাম বুলবুলকে থাম্বনেইলে রেখে অন্তত 5টা ভিডিও বানাইছেন। গত 2 মাসে বানাইছেন 25টারও বেশি ভিডিও আমিনুল ইসলাম বুলবুলকে থাম্বনেইলে রাখা। আর থাম্বনেইল গুলার টোন খেয়াল করেন খালি একটু। এত জলদি নিজের চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া একটা লোক আপনার কাছে খারাপ হয়ে গেল? স্পেশাল ডের শুরুটা দেখেন কোয়াবের যে কাহিনীটা হইতো তার ঠিক পর থেকেই। আমি এখন দেখতে চাই তামিম ইকবাল ওনার কয়টা ভিডিওর থাম্বনেইলে থাকেন আর ওই ভিডিওগুলোর টোন কেমন হয়। ইনফ্যাক্ট আমি ওনার চ্যানেলে একটা ভিডিও খুঁজতেছিলাম, বিসিবির অ্যাডহক কমিটি যে আল্লাহর ওয়াস্তে একটা বাপের দোয়া ক্রিকেট কমিটি হইছে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেখানে পুরাপুরি নেপোটিজম, নিজের পরিবারের মানুষকে সিটে বসানোর চেষ্টাটা স্পষ্ট। সালাউদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, আমির খসরুর ছেলে ইস্তাফিল খসরু, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, এইগুলো নিয়ে কোনো ফাটাফাটি একটা ভিডিও অবশ্যই ওনার চ্যানেলে থাকার কথা। আমি খুঁজতে গেছিলাম, এই স্ক্রিপ্ট লেখা পর্যন্ত আমি এমন কোনো ভিডিও দেখি নাই। রিয়াসাদ আজিমের চ্যানেলে এই ভিডিও আমি খুঁজতেই যাই নাই, কারণ এই ভিডিওটা তো আমার সামনে আগেই আসছিল, সো সময় নষ্ট করার কোনো মানে নাই। দেব চৌধুরী এই ধরনের কোনো ভিডিও বানাইছে কিনা এটা খুঁজতে চাই, ভাই মাই গড, একদম টাস্কি খেয়ে গেছি আমি। অন্যরা তো তাও চুপ আছেন, উনি এই কমিটিকে ডিফেন্ড করতেছেন, এটার পক্ষে কথা বলতেছেন। আপনি শুনেন একবার। আমি খুব স্পেসিফিক ভিডিও উদাহরণ দেই। জয় শাখার পরিচয় আইসিসি থেকে গেছে 1980 মস্কো অলিম্পিক নেটোভুক্ত দেশগুলো বর্জন করলো কেন? ওই সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ইনভেড করেছে। রাশিয়া এখনো পর্যন্ত ফিফা নিষেধাজ্ঞার মধ্যে কেন? বিকজ অফ পলিটিক্স। উনার লজিক, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ তো এখন আইসিসির প্রেসিডেন্ট, আগের 5 বছর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি ছিল। উনি যদি হইতে পারে, বাংলাদেশে সমস্যা কি? প্রথম কথা, ওনার লজিকটা এরকম, ভারত যদি খোলা জায়গায় হাগে, বাংলাদেশও হাগবে, সমস্যা কি? আর একটা সরকার যেমনই হোক না কেন, ওর নিয়োগ দেওয়া মানুষ যদি স্পোর্টস এর ভালো করে, টাকা পয়সা বাড়ায়, তাইলে আমাদের সবকিছু মাইনা নিতে হবে। আচ্ছা, আমি এইটাও বাদ দিলাম, জয় শাহর বিরুদ্ধে কি নেপোটিজমের অভিযোগ উঠে নাই? মানুষকে উনারা গালি দেয় নাই? ইন্ডিয়ান মিডিয়া কি চুপ ছিল? অবশ্যই দিছে, অবশ্যই ক্রিটিসাইজ করছে। ভারতের ভিতরের মানুষটাই করছে, অন্য দেশের কথা আমি বাদই দিলাম। তার উপরে জয় শাহ মেইন ক্রিকেট বোর্ডে আসার আগে অন্তত 10 বছর গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে অ্যাক্টিভলি কাজ করছে। বাংলাদেশের অ্যাডহক কমিটিতে পরিবার কোটায় যারা ঢুকলেন, উনাদের ক্রিকেটের সাথে আদৌ এর আগে কোনো ওঠা বসা ছিল কিনা? আর যদি রাজনীতিবিদের ছেলে বা বউ এই পরিচয়টা না থাকতো, এই কমিটির কোনো মিটিং এ গেট দিয়ে ঢুকতেও ওনারা পারতেন কিনা? এইটা নিয়ে দেব চৌধুরী আপনাদের সামনে কোনো আলোচনা দেখান নাই। যেই ভারতের উদাহরণ উনি দিলেন, তাদের সুপ্রিম কোর্টই গত ফেব্রুয়ারিতে বলছিল ক্রিকেট খেলে নাই এমন কাউকে ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালনায় রাখা উচিত না। আমি রেফারেন্স দিয়ে দিতেছি, আপনারা পড়ে নিতে পারেন। আর এরপরে যে লজিকটা দিল, বাইরে ভাই, দেব চৌধুরী এখন জিও পলিটিক্স ব্যাখ্যা করতেছেন। 1980 সালে নাকি ন্যাটোভুক্ত দেশগুলা মস্কো অলিম্পিক বর্জন করছে, কারণ সোভিয়েত ইউনিয়ন তখন আফগানিস্তানে আক্রমণ করছিল। তার মানে স্পোর্টস এর সাথে রাজনীতি জড়িত। এই জায়গায় উদাহরণ ইনি ঠিকই দিচ্ছেন, কিন্তু কনটেক্সটে একটা মারাত্মক ভুল করছেন। এইটাকে লজিক্যাল ফ্যালাসির ভাষায় বলে ফলস ইকুইভ্যালেন্স বা ভুল তুলনা। এই নামে আসলেই একটা ফ্যালাসি আছে ভাই। 1980 সালের কাহিনী ছিল একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে ডিসিশন নিতেছে খেলতে না যাওয়ার, আর বাংলাদেশে 2026 সালে একটা রাজনৈতিক দল ডিসাইড করতেছে
কার লোক আসলে ক্রিকেট বোর্ড রান করবে, দুইটা জিনিস তো একসাথে তুলনা করলে যায় না ভাই। একটা দেশের ডিসিশন আর এইখানে একটা পলিটিক্যাল পার্টির ডিসিশন, তাও নিজেদের দেশের ভিতরে, কোনো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি না। এই লজিক দিয়ে সাংবাদিকতা করেন দেখেই তো ভাই বলেন। মুস্তা ইজ নেভার কামিং ব্যাক। আর ভাই আরেকজনরে বলেন মাথায় গু। ইনফ্যাক্ট আপনার একটা কাজ করা উচিত, এরপর থেকে মুস্তাফিজ যতবার শুধু ভালো পারফরমেন্স না, ম্যাচ জিতানো পারফরমেন্স করবে, ততবার আপনি খাতায় লিখবেন আমার মাথায় গু, আমার মাথায় গু। এইটা হবে আপনার জন্য পারফেক্ট কাজ। আর এইদিকে কারেন্ট খেলোয়াড়রাও সাংবাদিকদের সাথে না পারতে একটা ভালো সম্পর্ক বজায় রাখে। ওনারা কিন্তু খুব ভালো মতন জানেন তাসকিন আর মুশফিকের লাইগা গেলে এটা নিয়ে নিউজ করতে এই সাংবাদিকরা 2 মিনিটও দেরি করবে না। আর এই কারণে খেলোয়াড়রা মনে মনে এইটাও জানতো সাংবাদিকদের যখন খেলোয়াড়দের কাছ থেকে দূরে রাখার ডিসিশন হয়েছিল, এটা ভালোই হয়েছিল ক্রিকেটারদের জন্য। কিন্তু ওই যেই দিন এই খেলোয়াড়টার খারাপ কোনো দিন আসবে, ওই দিন একটা প্রেস কনফারেন্স করলে সব সাংবাদিক যাতে মাইক আর ক্যামেরা নিয়ে ওনার প্রেস কনফারেন্সে হাজির হয়, এটা নিশ্চিত করার জন্য মিথজীবিতার সম্পর্কটা ওনারা বজায় রাখে। মিথজীবিতা সিম্বায়োসিস ব্যাপারটা জানেন তো, একজন আরেকজনের যতই অপছন্দ করুক, যদি দুইজনের ভালো করে, তাইলে একজন আরেকজনকে হেল্প করতে থাকে, একজন আরেকজনের মাধ্যমে জীবিত থাকে, বাইচা থাকে। প্রকৃতিতে শৈবাল আর ছত্রাকের মধ্যে এরকম সিম্বায়োসিস আপনারা দেখবেন। যদিও এর একজন আরেকজনের অপছন্দ করে কিনা আমি জানি না। প্রেস কনফারেন্সের কথা থেকে মনে পড়লো, বাংলাদেশে প্রেস কনফারেন্স করে সবচেয়ে বেশি বিখ্যাত যে খেলোয়াড়টা, উনি এখন বিসিবির প্রেসিডেন্ট। আরেকজন তো ওনার ছবি দিয়ে ভাই জোব্বাও রেডি করে ফেলছে। ভাই জোব্বা কেন, ভাই জোব্বা কেন, একটা জার্সি হইলেও হইতো ভাই। আফতাব আহমেদ একদমই ভুল কিছু বলে নাই। ভাই রে ভাই, যে পরিমাণ সার্কাস চলতেছে ক্রিকেট বোর্ডে, যেটা উৎপল শুভ্রতার রিসেন্ট একটা আর্টিকেল, এটা ডিরেক্টলি কোটও করছেন। আমি খুব ভালো মতন রিকমেন্ড করবো আপনারা এই আর্টিকেলটা পড়েন। উনি এখানে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা মেনশন করছেন। এখন যেরকম ক্রিকেটের মধ্যে একটা কমিটি ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, 2001 সালেও বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে তাদের নির্বাচিত কমিটি ভাঙিয়ে দিয়েও একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে ফুটবলের ফিফা তো ক্রিকেটের আইসিসির মতন ফালতু কোনো সংগঠন না। ফিফা বইলা দিছে ইন্টারন্যাশনাল ফুটবলে বাংলাদেশ নিষিদ্ধ। তখন আবার ওই বাংলাদেশ সরকার নির্বাচিত কমিটিকে ফেরত আনছে, এরপরে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে। আমি এই ভিডিওতে রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতেছি না, কারণ যেহেতু শুধু সাংবাদিকতা নিয়ে ভিডিওটা, এছাড়া আপনি আর্টিকেলের ভিতরে রিট বাবুর কাহিনী কে সবকিছু জানতে পারবেন। আমি হাইলি রিকমেন্ড করবো এটা পড়ার জন্য। একজন যে বিষয়ে চুপ, ওই গ্যাংয়ের সবাই এই বিষয়ে চুপ। এইটাই তো বাংলাদেশের সাংবাদিকতা। এইটাই তো একটা সিন্ডিকেটের বৈশিষ্ট্য। আমি একটা জিনিস মনে প্রাণে চাই ভাই, জানেন, এখন যেমন এই সাংবাদিকরা নিজেরাই নিজেদের ইন্টারভিউ নিয়ে ফেসবুকে ছাড়ে, একদিন দেখবেন উনাদের নিজেদের মধ্যে এমন একটা ক্যাচাল লাগবে যে উনারা নিজেরাই নিজেদের এক্সপোজ করে ফেসবুক আর ইউটিউবে ভিডিও দিবে। আপনি দেখেন, আমি এটা বলে রাখলাম, এই দিন আসবে। আর ওই দিন ওনারা নিজেরাই জানায় দিবে কে কার থেকে কত টাকা খাইছিল, কে কারে চাইটা এই পর্যন্ত আসছে, এই সব কিছু আমরা জানবো সেই দিন। আমি ওই দিনটার অপেক্ষায় আছি। আরো অনেক কথা বলা যেত ভাই, আমি জানি এক ভিডিওতে এটা সম্ভব না। আমি তো এই মুহূর্তে সৈয়দ আবিদ হাসান সামিমের ভিডিও ছাড়া আর কারো ভিডিও দেখতেছি না, এটা আমি আগেও অনেক জায়গাতে বলছি। এই ভিডিওর জন্য, আপনাদের জন্য আমি নিজের মেন্টাল পিস স্যাক্রিফাইস করে উনাদের চ্যানেলে ঢুকে উনাদের ভিডিওগুলো দেখছি। এইটার জন্য আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলেন না। আর এরকম আরো ভিডিও সামনে আসবে, এপ্রিল মাস পুরাটাই অনেক ভিডিও আসবে, আপনারা দেখেন। চ্যানেলে একটু খোঁজ রাখেন। ইউটিউব সাধারণত ডাইরেক্টলি রিকমেন্ড এখন কম করতেছে, কেন জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।